টেবিলে পর্দার আড়ালে অন্তরালে আলোচনা চলেছে সেটেলমেন্টে যাওয়ার জন্য। তো কেন বিজয়ী দলকে সরকার গঠন করতে যেন দেয় কিংবা তাদের হাতে যেন শাসনভার ন্যস্ত করে, হয় নাই শেষ পর্যন্ত। মুক্তিযুদ্ধের সংগ্রাম অনেক আগে থেকে শুরু হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে কিংবা আপনার মাওলানা ভাসানীর সেই কাকমারি সম্মেলন থেকে ইতিহাস একটা আন্দোলনের ধারাবাহিকতা থাকে, অনেকগুলো প্রেক্ষাপট থাকে, কিন্তু শেষ পর্যন্ত তো মুক্তিযুদ্ধটা ৭০-এর নির্বাচনকে কেন্দ্র করেই হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের দল সে সময়ের নেতৃত্বের একটা অংশ, পুরো অংশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইজারাদার এইটা বলা যাবে না, এটা আওয়ামী লীগের লোকেরা বলে, কারণ ওই যে অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটার সময় ভয়ে গান গায় কিংবা দোয়া দুরূদ পড়ে। তো আওয়ামী লীগ জানে যে প্রকৃত ইতিহাসটাকে যদি জাতির সামনে উপস্থাপন করা হয়, আওয়ামী লীগের নেতাদেরকে মানুষ থুথু দেবে। যেই কারণে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গানটা বেশি বেশি তারা মানে মানুষের সামনে মিমিক্রি বা আপনার কি বলবেন যেটা মানে তারা সবসময় নকল করার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে আমরা এই মুক্তিযুদ্ধের ঝান্ডাদারি। কথায় কথায় দেখবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ব্যক্তিরা, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ করেছেন, তো তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে হবে। মুক্তিযোদ্ধারা দেশে নাই, অসংখ্য মুক্তিযোদ্ধারা এখন খেতাবদারী মুক্তিযোদ্ধারা আছেন, কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রায় প্রায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ শুনি। তো কষ্টের এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে, এবং এই একজন তরুণ প্রজন্ম হিসেবে আমাদের জন্য লজ্জাজনক হচ্ছে এটা আমরা দেখতে পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা শুনেছিলাম আওয়ামী লীগ বাকশাল কায়েম করে এই দেশের মানুষের উপরে কি নির্যাতন, নিপীড়ন, লুটপাট চালিয়েছিল, দেশ স্বাধীনের পরপর ব্যাংক লুট চালিয়েছিল, এগুলো শুনেছেন আপনারা হয়তো বক্তব্যে, কিংবা বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধুর ডাকে যারা রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত ধরেছেন, রাব্বাই সহ এখনো জাসদের অনেক নেতারা জীবিত আছেন, হাসানুল্লাহ ইনু সাহেব সহ অনেকে আছেন। সেই সময় তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। রব্বাই বলছিলেন যে রুরু তুমি তো ডাক্তার বাইচে আছো, আমি বাঁচবো কিনা সন্দেহ ছিল। এই আওয়ামী লীগের অফিসে কিরিচ দিয়া আমার মাথায় গুতাইছে। মমতা বেগম নামে আওয়ামী লীগের এক মহিলা কর্মী ছিল, বিশাল বড় চুল ছিল, চুল দিয়ে আমাকে সেট করছে। রব্বাই বলছেন এই যে আওয়ামী লীগের জাহেলি প্রবণতা, এই যে তাদের অনেক আগের ক্যারেক্টার বা জিন। আমরা ওই যে বলছি যে আমরা একদিকে বলতে সৌভাগ্যবান, একদিকে বলতে পারেন প্রত্যক্ষদর্শী, এই কারণে যে আবার আমরা তরুণ প্রজন্ম ইনক্লুডিং মুক্তিযোদ্ধারা সহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পরে সেই আওয়ামী লীগের জাহেলি চেহারা আবার আমরা দেখতে পাচ্ছি। সেই দেশ স্বাধীনের পরপর যেভাবে বাকশালী শাসন কায়েম করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য, একদলীয় শাসন কায়েম করার জন্য বাংলার মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আমলে যেমন সেই নৈরাজ্য শুরু হয়েছিল, ভিন্ন মত এবং কণ্ঠ দমনে গুম, খুন, হামলা মামলা শুরু হয়েছিল, আজকে তার কন্যার হাত ধরে একই বৈশিষ্ট্য, একই প্রবণতার দেশে এখন চলছে। তো যার ফলে আজকে আমরা আলোচনা করছি যে এই যে ধারাবাহিক প্রহসনের নির্বাচন হচ্ছে, তাহলে এই যে মুক্তিযুদ্ধের স্পিডের জায়গা ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, এই অঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্য থাকবে না, একটা সমাজতান্ত্রিক অর্থনীতি হবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সবাই খাবে, সবাই চিকিৎসা পাবে, সবাই শিক্ষার অধিকার ভোগ করবে। কিন্তু আজকের বাস্তব চিত্রটা কি? গত 16 বছর এই আওয়ামী জাহেলিয়াতের যুগে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের অধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, নির্বাচন একটা পদ্ধতি, সেই নির্বাচনে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পেরেছে, পারে নাই। দুঃখজনক যে আমাদের বিপরীত দিকে যে প্রধান বিরোধী দল, তাদের কৌশলের অভাব, দূরদর্শিতার অভাব, যেই কারণে আজকে আওয়ামী লীগ 16 বছর এই ধাপে ধাপে প্রহসনের নির্বাচন করে যাচ্ছে। বিএনপি 91 এর ক্ষমতা এসে 96 এ তারা সংসদে গণতন্ত্রের প্রবর্তন করে 96 এ তারা একটা নির্বাচন করেছিল। যখন দেখেছিল প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সেটা মানতেছে না,
স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দুটো দলই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডমিনেট করে বা রাজনীতিতে প্রধান হয়ে ওঠে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির মধ্যে ব্যক্তিত্ব ছিল, বিএনপির নেতাদের মধ্যে, তার মধ্যে দেশপ্রেম ছিল, গোয়ার্তুমি ছিল না, যেই কারণে তারা আওয়ামী লীগের দাবিকে মেনে নিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পাশ করে এই 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা সরে গিয়েছে। কিন্তু এই যে প্রতারকের দল, ভোট চোরের দল, ব্যাংক ডাকাতের দল, বাকশালীদের দল আওয়ামী লীগ 14 সালে নির্বাচনের আগে যে বলছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, নতুন নির্বাচন হবে, এমনকি সেই সময় যে মার্কিন রাষ্ট্রদূত হেরিকে টমাস যে তাদের মধ্যস্থতা অস্কার ফার্নান্দেজ ফারানকো আসলো এখানে, বিভিন্ন ধরনের আলোচনা, দফায় দফায় বৈঠক, এই পার্টির মহাসচিব, ওই দিকের মহাসচিব, শেষ পর্যন্ত 14 সালে নির্বাচনের পরেও কিন্তু এই আলোচনা ছিল 6 মাসের মধ্যে নতুন নির্বাচন হবে, এরকম একটা কথা কিন্তু ছিল। এবং প্রধানমন্ত্রীও যে নিয়ম রক্ষা নির্বাচনের কথা বলেছিলেন, আর নির্বাচন দেন নাই। আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছিল, প্রধানমন্ত্রী হয়তো নির্বাচন দিতে চেয়েছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন এইভাবে দেশে থাকা যাবে না। কিন্তু তাদের যে প্রভু, তারা যাদের দাসত্ব এবং গোলামি করে এই দেশে রাজনীতি করছেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন এই দেশে রাজনীতি করছেন, ভারত তাদেরকে বলছে নির্বাচনের দরকার নাই। বাংলাদেশে বিএনপির মতো জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির সাথে প্রো ইসলামিক কিংবা ইসলামিক মূল্যবোধের যে শক্তি, নির্বাচন দিলে তারা ক্ষমতায় চলে আসবে, সেটা ভারতের যে আপনার মিশন ভীষণ, সেটার পথে প্রধান অন্তরায় হবে। যেই কারণে তারা আর আপনার এই নির্বাচন করতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে দেয় নাই, যার ফলে তারা 5 বছর পার করেছে। কিন্তু আমি বলছি যে বিএনপির জন্য, বিএনপির নেতৃত্বে আমির মেনে আমরা রাজপথে থাকবো, রক্ত ঝরাবো, হামলার শিকার হব, অর্থ খরচ করব, নিজেদের খেয়ে না খেয়ে আন্দোলন করবো, তাহলে বিএনপির আমরা সমালোচনা করবো না? যদি বিএনপির উইকনেস থাকে, যে আন্দোলন 14 নির্বাচনের আগে হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 71-এ সশস্ত্র লড়াই হয়েছে, কিন্তু এই ধরনের আন্দোলন হয় নাই বলতে গেলে। সেই আন্দোলনটা কেন বন্ধ হলো আমরা জানি না। দূরদর্শীদের অভাব, তারা মূলা ঝুলাই দিয়েছে, আমরা ওইটা দেখে শান্তি ছিলাম যে ওকে হচ্ছে, মূলা আসতেছে, হয়নি। তার আগের নির্বাচনে যদি যান, 8 সালের নির্বাচনে পরে আমরা জানলাম প্রণব মুখার্জির সরল স্বীকারোক্তিতে, তিনি যে আত্মজীবনীমূলক বই লিখেছেন, তার যে আত্মজীবনীমূলক না, সামগ্রিকভাবে তার এই ভারতের রাজনীতি, তার দীর্ঘদিন অভিজ্ঞতা আলোকে তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে, সেখানে তিনি বলছিলেন যে 8 সালের নির্বাচনে এই কুলাঙ্গার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা সেই এক্সিটের জন্য তার কাছে গিয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য বলেছিলেন। বিএনপি পাওয়ারে ছিল, তো বিএনপির ডিসি, এসপি, আর্মির কর্নেল, মেজর, অমক তমক ছিল না? এই নির্বাচন যে তারা সবাই ম্যানিপুলেট করতেছে, সেই 8 সালের নির্বাচনে বাংলাদেশে 5 বছর পর ক্ষমতার পরিবর্তন হয়, সে সময় আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি ছিল, কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখালো, এই সংখ্যাগরিষ্ঠতা বিজয়, বিএনপি মাত্র 28টা সিট পেল, এই অবস্থা হওয়ার কথা ছিল না। মিনিমাম বিএনপি 100 সিট পাইতো। তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে 8 সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ইন্ডিয়া। 14 সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে, কিংবা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, আর একেবারে মানে বিপরীত দিকে, এইগুলো মাথায় নিয়ে তো আপনার প্ল্যান সেট করতে হবে। ফেল করেছে 14-তে, 18-তে নির্বাচনে গেল। এই আমাদের কয়েকজন ভাই বলেছিলেন, হাবিব ভাই তো সম্ভবত হেলিকপ্টারে আসছিল না, হাবিব ভাই আহত হয়ে। নির্বাচনের আগে হাবিব ভাইয়ের মতো সিনিয়র নেতা, সেই সময় আখতারুজ্জামান সাহেব ছিলেন কিশোরগঞ্জের, তাদের মতো সিনিয়র নেতা, রক্তাক্ত মওদুদ আহমদের মতো লোক ঘর থেকে বের হতে পারে না। তাহলে নির্বাচনের সিনারিওটা তো নির্বাচনের আগেই পরিষ্কার হয়ে গেছিল, তারপরেও কেন সেই নির্বাচনে যাওয়া হলো এবং নির্বাচনের পর কেন আন্দোলন হলো না? এই প্রশ্ন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে, মাইর খাইতে রাজপথে নামবো না। কত পরিষ্কার। 14 সালেও আবার 14 সাল পরে 24 সালেও আবার আমরা সবকিছু ভুলে, ব্যর্থতা মানুষের জীবনে আছে, বিজনেস করলে লাভ লস আছে, ঠিক সমস্ত স্ট্র্যাটেজি সবসময় আপনার সঠিক হবে না, এটা আমরা জানি।
আমরা আবার নতুন উদ্যমে আমরা শুরু করলাম। সেখানে আমাদের এই ধর আমাদের রাজনৈতিক সাপোর্টার কিংবা হতে পারে বিভিন্ন এজেন্সির এজেন্ট এমন ভাবে টক শো ইউটিউবে কথাবার্তা বলা শুরু করলো যে রাজনীতিবিদদের কিচ্ছু করতে হবে না, রাজনৈতিক কর্মীদের কিচ্ছু করতে হবে না, আমেরিকাই সব করে দেবে। এখনো এরকম কিছু ইউটিউবার দুই একজন দেশের বাইরে থাকেন। রাজনৈতিক তো আমাদের দেশের মানুষের বোঝাপড়া নাই, পড়াশোনা নাই, এই জন্য তারা হুজুগে পাবলিক একজনে বললেই কয় উড়াল দেয়, জমকে বলছে ওখান থেকে এই করতেছে সেই করতেছে, ইউটিউবারের কথা শুই না। তারপর রাজনৈতিক দলের নেতাদের নামেও সিনিয়র নেতাদের নামে অনেক ধরনের সমালোচনা করে কথা বলে, এটি উচিত না। আপনি যেই দল করেন, যেই দলের কর্মী, যেই নেতার কর্মী, সেই নেতার প্রতি দলের প্রতি আপনার আস্থা থাকতে হবে। উনি ইউটিউবার কিংবা সাংবাদিক অমুক তমুকের কথা শুনে রাজনৈতিক জাজমেন্টে যাওয়া যাবে না। তো আমি সে বলছিলাম যে আমেরিকা আমাদের জন্য কি করবে না না করবে সেটা আমরা জানি না। রাজনীতি যারা এমপি, যারা মন্ত্রী, আমার চেয়ে অনেক অভিজ্ঞ দুদু ভাইয়ের, হাবিব ভাইয়ের যে সময় মানে রাজপথে মিছিল দেওয়ার সময় মধ্যে আমি জন্মগ্রহণ করিনি, মানে কারণ তাদের যে ছাত্র জীবন থেকে বা তারা যে সময় থেকে রাজনীতি করেন তাদের তো অনেক অভিজ্ঞতা আছে, আমি রেসপেক্ট করি। বিদেশিরা কোন দেশের সরকার পরিবর্তনে যদি তৎপর থাকে, পরিবর্তন করবে তাদের স্বার্থে। ভারত যেমনি ভাবে সবসময় এখানে তারা পুতুল সরকার রাখতে চায়, তো আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য। সেটা যদি এই সরকার দিয়ে দেয় তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে চাইবে? বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি না, আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না না পারবো, আমেরিকা কেন একেবারে মানে আমাদের পিছনেই লেগে থাকবে? আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে চাই নাই। আমরা জনগণের যে জনসমর্থন, যে জনস্রোত আপনারা একবার কম্পেয়ার করেন। বড় বেচা, জমি বেচা, বউয়ের জিনিস বেচা 28 তারিখের প্রস্তুতি নিয়ে কয়েকজন রাস্তাঘাটে দেখা যাচ্ছে লুঙ্গি পরা, শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামের একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালায়, সাধারণ কাজ করে। এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই, শেখ হাসিনার পতন দেখার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য চাল ডাল খিচুড়ি টিচুড়ি লইয়া ইনক্লুডিং জামাতের লোকেরাও সেইভাবে ঢাকায় আসছিল 28 তারিখ। কেন 28 তারিখ আমাদের এই অবস্থা হইল? কেন এরকম হলো? আমরা তো 5টা পর্যন্ত এই পল্টন কালভার্ট রোডে যারা ছিলেন, ভারতীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন, তারা বলতে পারবে আমরা প্রতিরোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের নেতা কর্মীরা সরাসরি বুলেট বিদ্ধ হয়েছে, তারপর হরতাল ঘোষণা হয়ে গেছে, মানে মুক্তিযুদ্ধের মতো যে দেশ স্বাধীনের ঘোষণা হয়ে গেছে। অনেক জায়গায় মুক্তিযোদ্ধারা খবর পান নাই, ঠিক একই ভাবে হরতাল ঘোষণা হয়ে গেছে। আমরা তো মোবাইল ফেসবুকে নাই, আন্দোলনই চালাইছি 5টা পর্যন্ত। তাহলে এই অবস্থা কেন হলো? এগুলো বিশ্লেষণ করতে হবে। যদি আমরা বিশ্লেষণ না করতে পারি তাহলে ওই ধারাবাহিক প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে। আর বাংলাদেশের যে আজকের আলোচনা, গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার, ঘোরতর অন্ধকার। জেনারেশন সাইদি সাহেব মারা গিয়েছেন, তিনি বলেছিলেন, আপনার মনে আছে অনেক আগে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসছে, এমন অমানিসার মেঘ সুবে সাদিক হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সাইদি সাহেব বলে গেছিলেন, কিন্তু বাস্তব চিত্র আমরা তাই দেখতেছি। গতকালকে ভারতের একজন রাজনীতিবিদ, লেখক, ভদ্রলোক একজন ভিডিও শুনলাম যে বিজেপি 2025 সালে ক্ষমতা আসলে ভারতে কি হবে। সেখানে তিনি বলছিলেন, আলোচনা লং হবে, এই জন্য আমি আর বিরক্তি বা বাড়াবো না। মোট কথা, তার বক্তব্য, একজন হিন্দু মানুষ, তিনি আরএসএস এর সদস্য ছিলেন আগে, তিনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশকে ভারত সবসময় দৌড়ের উপরে রাখবে। আঞ্চলিক ভাষা, সহজ ভাষায় বললাম যাতে আপনারা বুঝতে পারেন। আর ভারতে হিটলারের মতো তিনি যেমন ইহুদি নিধন করেছিলেন, তেমনি ভাবে মুসলিম সহ সংখ্যালঘুদেরকে নিধন করা হবে, ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এবং ভারতকে ইসরায়েলের ইহুদিবাদী রাষ্ট্রের মতো একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, বাংলাদেশের 4500 বর্ডার, চতুর্দিকে ভারত বেষ্টিত, আরেকদিকে মিয়ানমার আপনার বিপদে আসবে না। কোন দিকে চিন্তা করতেছেন? বাংলাদেশ একটা ফিলিস্তিন হওয়ার দ্বার প্রান্তে।
এবং এই আওয়ামী লীগ, জাফরুল্লাহ চৌধুরী মারা গিয়েছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তিনি প্রায় প্রায় বলতেন আমার প্রধানমন্ত্রী রয় এবং মোসাদ দ্বারা বেষ্টিত, প্রধানমন্ত্রী ভারতের বন্দুকের নলের মুখে, কাজী এই বন্দুকের নলের মুখে থেকে তারা সেফ থাকার জন্য বাংলাদেশের ট্রানজিট দিয়ে দিচ্ছেন, সিকিউরিটি সবকিছু দিয়ে দিচ্ছেন, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে দিচ্ছেন। বাংলাদেশে এমন এখন আর কিচ্ছু নেই। বাংলাদেশের এমপি, আওয়ামী লীগের এমপি, ভারত নিখোঁজ হয়েছে, এখন মরা লাশ খুঁজে পেয়েছে। বাংলাদেশের একজন এমপি, সরকারি দলের এমপি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের খবর তো জানেন, উত্তরা থেকে তুলে নিয়ে শিলং ফেলে দিয়েছিল তাকে। স্ট্যান্ডিং কমিটি একটা দলের, যে দল বাংলাদেশের প্রথম বা দ্বিতীয় দল, আমি বললাম না, আমি বললাম বিতর্ক হবে, প্রথম হয় আওয়ামী লীগ না হলে বিএনপি, একটা প্রথম একটা দ্বিতীয় দল, সেই দলের মন্ত্রী ছিলেন, টপ লিডার, তাকে ভারতে এইভাবে রাখা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের লোকেরা ভাবছে ওটা বিএনপি থাকুক ভারতে পড়ে, এখন তোমরা মরতেছো না, দেশে যদি বালা মুসিবত আসে পীরের গায়ে লাগবে, নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, আগুন লাগলে দেবালয় ধর্মীয় স্থান ঠিক থাকবে না, যদি এলাকা আগুন লেগেই যায় দাউ দাউ করে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর দুটো কথা বলে শেষ করতে চাই, আমেরিকা কি করলো, ইউরোপ কি করলো, আল্লাহ রাস্তে ওই দিকে আপনারা মনোযোগ দিয়েন না, ওই রেফারেন্সে মাঠ গরম করেন না, জনগণের দাবিতে মাঠ গরম করেন, জনগণের দাবিতে জনগণকে নিয়ে রাস্তায় নামেন। আমেরিকা তার স্বার্থে করছে, করবে। বেনুজ আজিজ তো এখন বাতিল মাল, তার কোনো ভ্যালু আছে? সাবেক সেনাপ্রধান, কত সেনাপ্রধান খবর আছে, আজিজের নিষেধাজ্ঞা দিলে কি না দিলে কি, রানিং একটাকে দেব। আমি বলছিলাম, আমি নিজে বলছিলাম, তোমরা যদি প্রকৃত অর্থে মানবাধিকারকে আপহোল্ড করতে চাও, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাও, যে সমস্ত মন্ত্রীরা এর এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে নিষেধাজ্ঞা দাও। এই ষষ্ঠমন্ত্রী কত বছর ধরে ষষ্ঠমন্ত্রীর জায়গা আছেন, এই যে গুম খুন গুলো হচ্ছে, এই যে কি ষষ্ঠমন্ত্রীর কনসার্নের বাইরে হচ্ছে? এর আগে তো নিষেধাজ্ঞা খাওয়া দরকার ষষ্ঠমন্ত্রী। আমেরিকা দেখতে হবে, আমেরিকা যদি প্রকৃত অর্থে আপনার গণতন্ত্র মানবাধিকার পুনরুদ্ধারের ত্রাতার ভূমিকায় সাধারণ ওমরের মতো যে অবতারের ভূমিকা অবতীর্ণ হতে চায়, তাহলে দেখ ষষ্ঠমন্ত্রীকে, তখন বোঝা যাবে। তো যাই হোক, আমি এখন আমরা আগুন লাগছে পাড়ায় মহল্লায়, যে যতটুকু পানি নিয়ে আসুক, এইটুকু নিয়ে আসুক আর এতখানি নিয়ে আসুক, আমরা বন্ধু হিসেবেই ওয়েলকাম করি। কিন্তু আমি বলবো এটা, যে আমেরিকার আশায় আন্দোলন হবে না, আন্দোলন করতে আমাদের শক্তিতে। জনগণ আজকে প্রচন্ড রকমের ক্ষুব্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অনাহারে অর্ধাহারে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের অর্থনীতি ব্যাংকগুলোকে ঝাঁঝা করে ফেলেছে, বৈদেশিক ঋণ এখন 100 বিলিয়নের উপরে। নতুন করে রোহিঙ্গাদের আপনার খাওয়ানোর জন্য 54 কোটি ডলারকে কনভার্ট করলে কত টাকা হিসাব করেন, 54 কোটি ডলার বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। কই গেল ফুটানি, যে তুমি 18 কোটি খাওয়াইতে পারো, তাহলে 20 লক্ষ বা 2 মিলিয়ন রোহিঙ্গাকে খাওয়াইতে পারবো না? কোন বোন বলছে, কোথায় গেল ফুটানি কি বাহাদুরি? এখন বিজ্ঞান নিচ্ছেন কেন বিশ্ব ব্যাংক থেকে, এবং এই বিজ্ঞান টাকা দিতে হবে এই দেশের জনগণকে। আজকে আমাদের এতটা ঋণ করে পরবর্তীতে যারা সরকার চালাবে তাদের জন্য রাষ্ট্র পরিচালনা কঠিন করে দিচ্ছে। সাধারণ মানুষ হয়তো বুঝতেছে না, কিন্তু রাজনীতিবিদ আমরা যারা সচেতন তারা তো বুঝে, এগুলো তো আমাদের জনগণের কাছে তুলে ধরতে হবে। ব্যাংকগুলো এই মানে একটা কোম্পানি, সবচেয়ে আলোচিত কোম্পানি, ইসলাম যেভাবে একের পর এক ব্যাংক দখল করে নিচ্ছে। বিএনপি একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল, বিএনপি কেন স্পেসিফিক ভাবে নাম ধরে তাদের কথা বলে না? ওই শফিউল আলম প্রধানের কথা বলেছিল, আপনার 64 জনের দুর্নীতি। আসেন, আজকে আমরা যদি প্রকৃতভাবে বাংলাদেশে আমূল বদলে দিতে চাই, দুর্নীতির দুঃশাসনের অবসান ঘটাতে চাই, শেখ মুজিবুর রহমানের সময় ছিল পাকিস্তানের 22 পরিবারকে চিহ্নিত করে, আমরা আজকে বাংলাদেশে এইভাবে যদি চিহ্নিত করি, লুটপাটের সাথে জড়িত 100 পরিবার পাবো। ওই বেনজির আজিজ তাদের মতো এরকম চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় উন্মোচন করি, জনগণ তাদেরকে গণধোলাই দেবে রাষ্ট্রপতি। আমি কথা বলে ফেলাইছি, অনেক পরিস্থিতি গরম হয়ে গেছে, কাজে এখন আবার একটা ভয়ের কারণ আছে। গোলাম মাওলা রনি সাহেব আপনারা জানেন, টকশোতে খুব কৌশলে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাসা থেকে আসার পথে
গতকালকে আক্রমণের শিকার হয়েছিলেন। তো তিনি ওই পথ দিয়ে ওই সময় যাবেন কিংবা ওই স্পটে আছেন, সেইটা নিশ্চিত হয়ে ওইখানে একটা প্রস্তুতি নেবে কিভাবে সম্ভব হলো? এটা এজেন্সির কানেকশন ছাড়া। নিশ্চয়ই এজেন্সি তাকে ট্র্যাক করেছে যে গোলাম মাওলা রনি এখন তো নেটওয়ার্কে সব চেক করা যায়, নেটওয়ার্ক দিয়ে সব চেক করে দেয়। দেখতে গোলাম মাওলা রনি এখন বাংলা একাডেমির ওখানে আছে, টিএসসি পার হচ্ছে, তাদের যারা প্রস্তুতি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে তোমরা শকুনের মতো হামলে পড়বা। এজেন্সির কানেকশন ছাড়া গোলাম মাওলা রনির উপরে এইভাবে হামলা হওয়ার কথা না। যেমনি ভাবে আমি মোদী বিরোধী আন্দোলনের সময় আমাকে একবার মানে উবারের গাড়ি আমি ব্যবহার করছিলাম, সেই গাড়ি ট্র্যাক করে সেই নাম্বার নিয়ে বলছে কি যে ভাই আমি আপনার পুরানো যাত্রী, তো আপনি তো অমুক জায়গায় আসতেছেন, এই জায়গায় আসতেছেন, আমাকে একটু এখান থেকে নিয়ে যান। বলছে আপনার গাড়িতে তো 2 জন আছে। সে সময় আমার গাড়িতে 2 জন ছিল, তাহলে একটা প্রাইভেট কারে 4 জন তো বসতে পারে, পিছনে 3 জন, সামনে 1 জন, 4 জন, তাহলে তো 2 জন বসতে পারবে। সে বলছে আমি একা। হ্যাঁ, আপনার চিপ নামাবেন সাঁতারকুল, আমি আপনার এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, সমস্যা নেই, তার সাথে আমাকে নিয়েই চলেন, তাকে নামাই দিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিবেন। এজেন্সির কানেকশন ছাড়া উবারের এই প্রক্রিয়া ট্র্যাক করা সম্ভব না। ট্র্যাক করেছিল, পরে বাকি দেখলাম ড্রাইভারকে সিনেমা স্টাইলে ধাক্কা মেরে নামাই দিয়ে সে গাড়ির চাবি ধরছে, স্টিয়ারিং টান দেবে। তখন বৃষ্টি হয়েছিল, একটু ঝঞ্ঝাট লেগেছিল, আমি 2টা গাড়ির দরজা খুলে আমি চিৎকার দিয়েছিলাম যে গুম বাহিনী তারা করছে। তখন মানুষ পড়ায়, তখন এরা পালাই গেছিল। একবার আমাকে এইভাবে চেষ্টা করা হয়েছিল। সেম আমরা করি গোলাম মাওলা রনিকে যেটা করা হয়েছে, রনি ভাইকে, এটা এজেন্সির মানে নির্দেশনায়, এজেন্সির সংশ্লিষ্টতা এই ঘটনা হয়েছে। গতকালকে একই সময় ছাত্র দলের সভাপতি সংগ্রামী তরুণ রনকুল ইসলাম শ্রাবণকে এই বাংলা একাডেমিতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা আস্তানরা হামলা করেছে। তার আগে 28 অক্টোবরের পরে এই যে ফজলুর রহমান খোকন ছাত্র দলের নেতা, আমি যেখানে থাকি ওই এলাকা থেকেই তার উপরে আক্রমণ করা হয়েছিল। আওয়ামী লীগ এই যে 75-এর মতো চোরা গোপ্তা হামলা হত্যাযজ্ঞ শুরু করেছে। কাজে এই জন্য বলছি, এই যে কথা বলা এইটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও যতদিন এই যে প্রাণ আছে এই বাদশাল এবং এই বাদশালীদের বিরুদ্ধে কথা বলে যাব, লড়াই করে যাব। কথায় কেউ ভুল বুঝবেন না, অনেক ক্ষোভ আছে। কিছু কথা বলছি, এখানে অত মিডিয়া নাই, জাতীয় মিডিয়া থাকলে নেগেটিভ ভাবে নিউজ করতো। এখানে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, কিছু কথা এই কারণে বললাম। কিন্তু একটাই ভবিষ্যৎ, একটাই, হয় আপনি বাদশালকে মেনে নেবেন, না হলে গণতন্ত্রের জন্য লড়াই করবেন। আমাদের সামনে লড়াইয়ের বিকল্প নয়। হাবিব ভাইকে আমি স্যালুট করি, ছাত্র নেতা হিসেবে হাবিব ভাই আমাদের আদর্শ। আমি একজন ছাত্র যে প্রাউড ফিল করি যে যেভাবে এই বিচারকদের সামনে কথা বলেছেন, অবশ্যই কোর্ট নিয়ে কথা বলতে হবে। বিচারকরা যদি অবিচার করে তার বিরুদ্ধে হাবিব ভাইয়ের মতো চোখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। কি করবা? জেল দিবা 2-4 বছর? আজিজ বেনজির পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান একসময় খুব দাপটের সাথে গুম খুন হত্যাযজ্ঞ লুটপাট করছে, মানুষের সম্পদ লিখিয়ে নিয়েছিল, এখন সব বের হয়ে যাচ্ছে। আজকে যারা এই অপকর্ম করছো সে যে যাই লেভেলের, কেউ রেহাই পাবে না। সর্বশেষ আহ্বান জানাবো, দেশটা আমাদের সবাই মিলে এই দেশে থাকতে হবে, এই দেশকে ভালো রাখতে হবে। পুলিশ, আর্মি, আনসার, সেনাবাহিনী, বিডিআর, রাজনৈতিক কর্মী সবাইকে বলবো গণতন্ত্রের পক্ষে থাকুন, ঐক্য, এই বারবার বিভ্রান্তিকর আলোচনা করবেন না। অংশ নিঃশুভ হয়ে আছে, কিংবা কথা বলে রেখে ব্যালেন্স করে, চেক অ্যান্ড ব্যালেন্সে, যাতে সরকারের লোকেরা খুব ক্ষেপে না যায়। তো এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল সিভিল সোসাইটি থেকে, সুশীল সমাজ থেকে, নাগরিক সমাজ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম থেকে, সাংবাদিক ফোরাম থেকে, যে এই যেই গণতন্ত্র এবং ভোটের জন্য এখানে মুক্তিযোদ্ধারা আছেন। 70-এ আওয়ামী লীগের নির্বাচনে যখন পার্লামেন্টে বসতে দেওয়া হয়নি, যে নির্বাচনের ফলাফল এবং পার্লামেন্টে বসাকে কেন্দ্র করে তো শেষ পর্যন্ত সংগ্রামের একটা রূপ ছিল মুক্তিযুদ্ধ। যদি আওয়ামী লীগকে 70-এর নির্বাচনে সরকার গঠন করতে দিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে কি হতো? বলেন, তাহলে কি হতো? তাহলে কি মুক্তিযুদ্ধ হতো? দেশ স্বাধীন হতো? হতো কিনা পরবর্তীতে আমরা জানি না, কিন্তু 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, দিক নির্দেশনা এসেছে,
সব চূড়ান্ত। আমার কথা এগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে যে চূড়ান্ত ঘোষণা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। যাই হোক, সেটা ওই বিতর্কে আমরা দিতে চাই না, কিন্তু আমরা বলছি এইটা 7ই মার্চের পরেও কিন্তু 23শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া ভুট্টোর সাথে